করিম ভাই, কাল রাতে তো অনেক বৃষ্টি হয়েছে, আর চারদিকে পানিতে থই থই। আজ মনে হচ্ছে অনেক মাছ পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আজকে মনে হচ্ছে দুইটা পয়সা একটু বেশি কামাতে পারবো। চল। আরে এই ভরা নদীতে এমন বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? ওই তো, ওই দিক থেকে আওয়াজটা আসছে। যাই, গিয়ে গিয়ে দেখি তো। আরে এ তো দেখছি ফুটফুটে পাঁচটা কন্যা, কিন্তু আশেপাশে তো কাউকেই দেখছি না। কি গো, তোমার আজ এত আসতে দেরি হলো কেন? দেখি কতগুলো মাছ পেয়েছো দেখি। কি তুমি মাছের বদলে বাচ্চা এনেছো যে? বাচ্চা দিয়ে কি করবে? আরে এদেরকে নদীতে ভাসমান অবস্থায় দেখলাম, আশেপাশে অনেক খুঁজলাম জানো তো, কিন্তু কাউকে দেখলাম না। তাই আমি আমার সাথে করে নিয়ে এসেছি, যদি আবার ওদের কোনো বিপদ হয়। হ্যাঁ, তুমি একদম ভালো কাজ করেছো। ওগো, আমরা তো নিঃসন্তান, হয়তো উপরওয়ালা ওদেরকে আমাদের কন্যা হিসেবে পাঠিয়েছেন। আজ থেকে আমরা এই 5 কন্যাকে আমাদের নিজেদের সন্তানের মতো করে বড় করব। হ্যাঁ বউ, আজ থেকে আমরা 5 কন্যার বাবা মা হলাম। হা 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 হা। আজ থেকে তোদের নতুন জীবন শুরু হলো। ভালো থাকিস তোরা। বউ, ও বউ, এ নাও দুধ, তাড়াতাড়ি গরম করে মেয়েকে খাওয়াও, মেয়েদেরকে খাওয়াও। ওগো, এই দেখো দেখো কত সুন্দর করে খাচ্ছে। ওলে বাবালে, আমার সোনা বাচ্চারা, খা খা, পেট ভরে খা। ভাবি, যাই বলো আর তাই বলো, তোমার 5 মেয়ে কিন্তু একেবারে পরীর মতো সুন্দরী। ওরা বড় হলে কিন্তু অনেক সুন্দরী হবে। আমার তো ওদেরকে ভালোই লাগে। তাই নাকি ভাবি? দোয়া করো আমার মেয়েরা যেন সবসময় সুস্থ থাকে। মা, ও মা, পিঠে বানিয়েছো? মা, ও মা। ওই তো তোমার 5 মেয়ে এসে গেছে। হ্যাঁ রে মা, আটা করছি, বিকেলে তোদের জন্য ডাল পিঠা বানাবো। যা তোরে মা, তোরা এখন হাত মুখ ধুয়ে খেতে যা। কি মজা, কি মজা, মা বিকেলে ডাল পিঠে বানাবে। কি মজা। মেয়েদের কাণ্ড দেখে আর পারি না, সে কবে থেকে বলছে পিঠে খাবে। আর শোনো শেফালি, তুমি কিন্তু বিকেলে তোমার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে আসবে। আচ্ছা ঠিক আছে ভাবি। সাথী আপু, সাথী আপু, আমার ঘড়িটা ফেটে গেছে। এই রে, ঘড়ি তো সেই গাছের মগডালে আটকে পড়েছে। চিন্তা করিস না বোন, আমি তো গাছে উঠতে পারি। আমি এক্ষুনি ঘড়িটা পেরে দিচ্ছি। তোরা আমার এত কাছে, তবুও তোদেরকে আমি আপন করে নিতে পারছি না। এখন সময়ের অপেক্ষা করা ছাড়া আমার যে আর কোনো উপায় নেই। সাথী, মিথি, রূপা, তুলি, মণি, তোরা কোথায়? কোথায় গেলি তোরা? কিরে, কোথায় গেলি তোরা? সারা দে। সাথী, বিথি। ওগো, ওদের আবার কোনো বিপদ হলো না তো? সাথী, মিথি, বিথি, তুলি, মণিমা, তোরা কোথায়? ফিরে আয় মা, ফিরে আয়। কোথায় গেলি রে মা তোরা? আয় মায়ের কাছে ফিরে আয়। কোথায় গেলি রে মা তোরা? আয় মায়ের কাছে ফিরে আয়। বাঁচাও, বাঁচাও, মা আমাদেরকে বাঁচাও। তোদেরকে কেউ বাঁচাতে পারবে না। এই শিমুল গাছে টাইনি আজ তোদের 5 জনের তরতাজা রক্ত খেয়ে ফেলবে। না না ডাইনি, তুমি আমার মেয়ের কোনো ক্ষতি করো না। ওরা তো অনেক ছোট, ওদেরকে তুমি ছেড়ে দাও, ওদের কোনো ক্ষতি করো না। না 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 না, এত সহজে তো আমি ওদেরকে ছাড়বো না। আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমি ভীষণ ক্ষুধার্ত। ওদের রক্ত পান করে আমি আমার ক্ষুধা মেটাবো। ডাইনি বোন, তুমি রক্ত খেতে চাও? তাহলে আমাদের শরীর থেকে খাও, আমাদেরকে মেরে ফেলো।
তবু আমাদের মেয়েদের কোনো ক্ষতি করো না, আমি তোমার পায়ে ধরি, ক্ষতি করো না। ডাইনি বোন, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমার আমার সন্তানকে তুমি মেরে ফেলো না। অনেক কষ্টের পর আল্লাহর রহমতে আমি এই 5 কন্যাকে পেয়েছি, তুমি ওদেরকে ছেড়ে দাও। এক অসহায় মায়ের বুক ওরা ভরে দিয়েছে, তুমি ওদের প্রাণ ভিক্ষে দাও বোন, ভিক্ষে দাও। হ্যাঁ ডাইনি বোন, তুমি দরকার হলে আমাকে মেরে ফেলো, কিন্তু তবু তবু আমার মেয়েদেরকে ছেড়ে দাও। মা বাবার ভালোবাসা বুঝি এমনই হয়, তারা নিজের জীবন দিয়ে দেবে তবুও সন্তানের কিছু হতে দেবে না। আমি আমার মায়ের ভালোবাসা পাইনি, কিন্তু তোদের এমন ভালোবাসা দেখে আমি মুগ্ধ হলাম। যা সোনারা, তোরা তোদের বাবা মায়ের কাছে ফিরে যা। আজ শুক্লাপক্ষের প্রথম পূর্ণিমা, আজ সব অভিশাপ কেটে যাবে, আমার সব অপেক্ষার অবসান ঘটলো। আমি আসছি, আসছি তোদের কাছে। বাবা, ও বাবা, মা দেখো আমাদের পিঠে কেমন দানা গজিয়েছে। আমরা তো মানুষ, তাই না? তাহলে আমাদের পিঠে এমন পরিদের মতো দানা গজালো কেন? কি গো, আমাদের 5 মেয়ের যে ডানা গজালো, তার মানে কি ওরা কোনো পরীর সন্তান? হ্যাঁ, তোমাদের ধারণাই ঠিক, ওরা আমার 5 পরিকন্যা। একটা কারণে আমি তোমাদের কাছে ওদেরকে পাঠিয়েছিলাম। কিন্তু কেন? আপনি কেন নিজের সন্তানকে নিজের কাছে না রেখে আমাদের কাছে পাঠালেন? সে যে এক লম্বা ইতিহাস। একদিন আমি পরিরাজ্যের সকল গাছ নষ্ট করে দেব, তখন আর পরীরা ফল খেতে পারবে না, আর শক্তিও পাবে না। আর পরীরা শক্তিও পাবে না, তখন আমি পরীদের ধ্বংস করে এই রাজ্য দখল করব। শয়তান শকুন, আমি বেঁচে থাকতে তুই কিছুতেই এই পরিরাজ্যের কোনো ক্ষতি করতে পারবি না। কারিশমা পরি, এটা তুই কি করলি? তোর জাদু শক্তি দিয়ে তুই আমার কন্যাকে মেরে ফেললি? না না, আমি মারিনি, আমি ইচ্ছে করে এমনটা করিনি, বিশ্বাস করো। তুই আমার সন্তানকে আমার বুক থেকে কেড়ে নিলি। আমি তোকে অভিশাপ দিলাম। তোর সন্তান প্রসবের পর 5 বছর পর শুক্লপক্ষের প্রথম পূর্ণিমা না আসা পর্যন্ত তোর সন্তানকে তুই স্পর্শ করতে পারবি না। এখন তুই বুঝবি সন্তান হারানোর কি বেদনা। আর যদি তুই শুক্লপক্ষের প্রথম পূর্ণিমার আগেই তোর সন্তানকে স্পর্শ করিস, তাহলে তোর সন্তানেরা মৃত্যুবরণ করবে। ওই নাগিনীর অভিশাপে আমি এতদিন সন্তান হারা হয়েছিলাম। আমি আমার সন্তানদের কখনো কাছে আসতে পারিনি। আমি সবসময় ওদেরকে সামনে রেখে ওদের কাছে আসতে পারিনি। আজ সব বিপদ কেটে গেছে। আমার মেয়েকে তোমরা আমার কাছে ফিরিয়ে দাও। আয় মা, তোরা আমার কাছে আয়, আয় আমার কোল পূর্ণ কর। মা, তুমি একদম কেঁদো না মা। আমি তো পরিবারের সন্তান, তাই চাইলেও আর তোমাদের সাথে থাকতে পারবো না। তবে তুমি কোনো চিন্তা করো না মা, আমরা সবসময় তোমাকে মনে রাখবো। আমরা মাঝে মাঝে তোমাকে দেখতে আসবো। দেখতে দেখতে 15 বছর কেটে গেল, তোরা এই মা বাবাকে একবারও দেখতে এলি না। তোরা কি তবে এই মা বাবাকে ভুলে গেলি? বউ, তুমি বেকার বেকার অপেক্ষা করছো। ওরা হলো পরীর জাত, ওরা কি আর মানুষের ভালোবাসা বুঝবে? বুঝবে না গো, বুঝবে না। কে বলেছে বাবা যে আমরা ফিরবো না? দেখো মা, আমরা তোমার কাছে ফিরে এসেছি। একি মা, তোরা আমার কাছে ফিরে এসেছিস, সাথে রূপা, বিধি, মনি। তোরা আয়, আয় মা, আমার বুকে আয়। আমি ওদের জন্মধারিণী মা হয়েও ওদেরকে আমার কাছে আটকে রাখতে পারিনি। তোমাদের মায়ের বাঁধন যে ওদেরকে এখানে আবার ফিরে নিয়ে আসলো। আমি আমার এই 5 কন্যাকে তোমাদের কাছে রেখে গেলাম, তোমরা ওকে দেখে রেখো। মারে, তোরা এই মা বাবাকে ভালো রাখিস। বিদায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। সে খুবই আনন্দিত ছিল। আমার যে কি মজা লাগছে, মায়েদের মতো আমিও এখন উড়তে পারি।
এখন আমার যেখানে খুশি আমি সেখানে যেতে পারবো। আজ তো আমি অনেক খুশি। এই বলে স্বপ্নপরী মনের আনন্দে এদিক ওদিক উড়তে থাকে। আর উড়তে উড়তে সে ভুল করে লোকালয়ে এসে পড়ে। আমি কোথায় এসে গেলাম? আমার তো খুব ক্লান্ত লাগছে, আমি তো আর উঠতে পারছি না। ওই গ্রামেই একটি গাছের নিচে এক ঋষি বসে ধ্যান করছিল। তার সামনে ছিল অনেক পাত্র, সেখানকার মধ্যে এক পাত্রে জল ছিল। আর স্বপ্নপরী ভুল করে ওই জলের পাত্রের মধ্যে পড়ে যায়। ঋষির ধ্যান ভাঙায় ঋষি ভীষণ রেগে যায়। এই, কে রে তুই? তোর এত বড় সাহস, আমার এতদিনের ধ্যান তুই ভেঙে দিলি। আজ তো তোকে আমি ছাড়বো না, আমার সব সাধনা তুই নষ্ট করে দিয়েছিস। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি, ভুল করে এখানে পড়ে গেছি। পরীকন্যার কোনো কথাই সে শোনে না। সে জাদু করে স্বপ্নপরীকে একটি টমেটোতে পরিণত করে দেয় আর টমেটোটি পাশের জমিতে ছুঁড়ে ফেলে দেয়। ওই জমিতেই কাজ করছিল আরতি নামের এক বিধবা মহিলা। আরতির স্বামী মারা যাওয়ার পর সে ওই জমিতেই টমেটো চাষ করেই তার সংসার চালাতো। আরতি জমি চাষ করতে করতে কিছু মাটি ওই টমেটোর উপরে ছুঁড়ে ফেলে দেয়, যেটাতে পড়ে ছিল। যাক বাবা, জমি চাষ করা শেষ, কাল এসে টমেটোগুলো রোপণ করব। পরের দিন সকালবেলা আরতি তার জমিতে এসে টমেটো বীজ বপন করে। আর কিছুদিন পরেই টমেটোর চারা বের হয়, আর ওই বীজ থেকেও চারা বের হয়, যেটাতে স্বপ্নপরী বন্দি ছিল। কয়েকদিনের মধ্যেই গাছগুলোতে টমেটো ধরতে শুরু করে। পরীটিও একটি টমেটোতে পরিণত হয়। একদিন আরতি তার টমেটোর জমিতে আসে। বাহ, অনেক টমেটো ধরেছে তো, আমাকে আজই টমেটো বিক্রি করতে যেতে হবে। আরতিকে দেখে টমেটো পরী কথা বলতে থাকে। কে আছো? আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে মুক্ত করো, কেউ একটু সাহায্য করো আমায়। টমেটোর ভেতর থেকে পরী কথা বলতে থাকে, কিন্তু আরতি তার কোনো কথাই শুনতে পায় না, আর পরী ওখানেই বন্দি হয়ে থাকে। একদিন টমেটো তুলতে গিয়ে পরী যেই টমেটোয় বন্দি ছিল সেই টমেটোটাও তোলা হয়। আর সেই টমেটোটা দেখে আরতি বলতে থাকে, বাহ, এই টমেটোটা তো অনেক সুন্দর দেখতে, আর কত বড়। চাই, এগুলোকে বাজারে বিক্রি করতে যাই, অনেক টমেটো তুলেছি। এই বলে আরতি টমেটোগুলো নিয়ে বাজারে যায়। আর টমেটোর ভেতর থেকে পরী কথা বলতে থাকে। এ কি, কে তুমি? আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে মুক্ত করে দাও, আমি আমার রাজ্যে ফিরে যেতে চাই। পরীর কোনো কথাই আরতি শুনতে পায় না, আর তাকে নিয়ে বাজারে চলে যায়। আমি কোথায় এসে গেলাম? এটা কোন জায়গা? তোমরা কেন কেউ আমার কথা শুনতে পাচ্ছ না? আমায় এখান থেকে মুক্ত করে দাও। এরপর আরতি বাজারে তার টমেটো বিক্রি করতে থাকে। ওই বাজারে একটি মেয়ে এসেছিল আর আরতির সামন দিয়ে যাচ্ছিল। মা যা যা বলেছিল সবই তো কিনেছি। আরে হ্যাঁ, মা তো আমাকে টমেটো কিনতে বলেছিল, আমি তো ভুলেই গেছিলাম। ওই তো টমেটো দেখা যাচ্ছে, কি সুন্দর সুন্দর টমেটো। আমি বরং ওখান থেকে টমেটো কিনি। কাকিমা, ও কাকিমা, টমেটো কত করে গো? প্রতি কেজি 20 টাকা।
ও আচ্ছা, আমাকে 1 কেজি টমেটো দাও তো, ভালো ভালো দেবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তোমাকে ভালো ভালো টমেটো দিচ্ছি, আমার টমেটো একটাও খারাপ না। এই বলে আরতি কিছু টমেটো মেয়েটিকে দেয়। এই নাও তোমার টমেটো। তারপর আরতিকে টাকা দিয়ে মেয়েটি তার বাড়ির দিকে যেতে থাকে। মেয়েটি বাড়ির দিকে যেতে যেতে ব্যাগ থেকে একটি টমেটো তার হাতে নেয়, যেটাতে ওই ছোট্ট পরী ছিল। কি সুন্দর টমেটো, আর একটু হলে তো আমি টমেটোর কথা ভুলেই যেতাম। যাকে নিয়েছি তো, বাড়িতে গিয়ে আমি মাকে বলবো আমাকে এগুলো রেঁধে দিতে। এসব বলতে বলতে টমেটোটি হাত থেকে পড়ে রাস্তার মাঝে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে টমেটোটি ফেটে যায়। আর পড়ে যাওয়ার সাথে সাথে টমেটোর ভেতর থেকে ছোট্ট পরীটি বেরিয়ে আসে। এই দেখে তো মেয়েটি ভীষণ অবাক হয়ে যায়। কে 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 তুমি, আর এখানে কি করছো? আমি হলাম স্বপ্নপরী, আজ তোমার জন্যই আমি আমার আগের রূপ ফিরে পেলাম। তোমায় অনেক ধন্যবাদ। এই বলে পরী ঋষির সব কথা মেয়েটিকে খুলে বলে। এবার বলো তুমি আমার কাছে কি চাও? আমি মায়ের কাছে একটু একটু জাদু শিখেছি, আমি তোমায় সাহায্য করব। না না, আমার কিচ্ছু চাই না, তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও। তাই বললে কি হয় নাকি? তুমি আমার কত বড় সাহায্য করলে, তোমায় তো কিছু দিতেই হবে। এই বলে স্বপ্নপরী জাদু করে কিছু সোনার মোহর মেয়েটিকে দেয়। মেয়েটি সোনার মোহর পেয়ে অনেক খুশি হয় আর তার বাড়ি ফিরে যায়। আর এরপর স্বপ্নপরী খুশি মনে তার পরীর রাজ্যে ফিরে যায়। বাবা পাপ্পু, চল, তোকে স্কুলে দিয়ে এসে আমি আবার নদীতে যাব। সকাল সকাল গেলে অনেক মানুষকে পার করতে পারবো, কিছু টাকাও বেশি পাবো। বাবা, তুমি এত কষ্ট করো, আমার একদমই ভালো লাগে না। আমিও তোমাকে তোমার কাজে সাহায্য করতে চাই। না বাবা, এখন তুই শুধু পড়াশোনা করবি। আমার স্বপ্ন তোর নাম পেপার পত্রিকায় উঠবে, তোকে নিয়ে সব মানুষ গর্ব করবে। আমি চাই সবাই আমাকে দেখে বলুক, ওই দেখো সজল মাঝি। সজল মাঝির ছেলে এই গ্রামের মধ্যে অনেক বড় পাশ দিয়েছে। বাবা দেখো, আমি তোমার মুখ ঠিকই উজ্জ্বল করব। যা বাবা, ঘরে গিয়ে মায়ের দোয়া নিয়ে আয়। তোর মায়ের চিকিৎসাটা করানো যে খুব দরকার। এভাবে অসুস্থ হয়ে অনেকদিন থেকে বিছানায় পড়ে আছে। আমার খুবই কষ্ট হয় তোর মাকে দেখলে। পাপ্পুর মা সাবিনা কঠিন অসুখে ভুগছিল। ডাক্তার বলেছে যত দ্রুত সম্ভব অপারেশন করা লাগবে, কিন্তু অপারেশন করার মতো এত টাকা তো সজলের নেই। সজল চেষ্টা করছে একটু একটু করে টাকা জমিয়ে সাবিনার অপারেশনের টাকা জোগাড় করার, কিন্তু বাড়ির সব খরচ, পাপ্পুর লেখাপড়ার সব খরচ, সব মিলিয়ে আর সামলে উঠতে পারে না সজল। বাবা, মায়ের অপারেশন কবে হবে? কতদিন মায়ের হাতে খাই না। আমি যখন সন্ধ্যার আগে বাড়ি না ফিরে মাঠে খেলতাম, তখন মা আমার কান ধরে টেনে বাড়িতে নিয়ে আসতো। আর এখন মা আমাকে কিছুই বলে না। মা কেন কথা বলে না, শুধু তাকিয়েই থাকে আর কাঁদে। মায়ের কথা বলতে বলতে পাপ্পুর চোখ থেকে জল গড়িয়ে পড়ে। পাপ্পু ঘরে গিয়ে সাবিনাকে বলে, মা, আমি স্কুলে গেলাম, আর বাবাও এখন তার কাজে যাবে। পাপ্পু কথা বলে আর সাবিনা বিছনায় শুয়ে শুয়ে সব কথা শোনে, কিন্তু কোনো কথা বলতে পারে না। সাবিনা কঠিন অসুখে নিজের বাকশক্তি হারিয়ে ফেলেছে। ওদিকে সজল পাপ্পুকে ওর স্কুলে রেখে আসে, এরপর নিজের নৌকায় ফিরে যায়। গ্রামের মানুষ সজলের নৌকায় করে নদী পার হয়। কি গো সজল মাঝি, ওপারে যাবে তো নাকি? না গিয়ে কি উপায় আছে? আমার কাজই তো এইটা। উঠেন নৌকায়, আমি নদী পার করিয়ে দিচ্ছি। রাজু নৌকায় উঠে বসে আর সজল নৌকা চালাতে শুরু করে। রাজু গ্রামের মাতবর, তার বরাবরই ভালো জিনিসের উপর নজর থাকে। সজল, তোমার ওই নৌকা আর কতদিন চালাবে? তুমি এটা আমার কাছে বিক্রি করে দাও,
তার বিনিময়ে আমার জমিগুলো চাষবাস করে খেয়েও। জানোই তো আমার কত জমি পড়েই আছে। না কাকা, এই নৌকা আর কাঠ বড়ই ভালো। এই নৌকা যে আমার বাবার দেয়া শেষ চিহ্ন। এই নৌকা আমি কোনোভাবেই বেচবো না। এত ভালো প্রস্তাব দিলাম, মানলে না তো? পরে আবার আফসোস করো না যেন। সজল রাজুকে নদী পার করিয়ে দিয়ে আবার ওপারে ফিরে যায়। এভাবে সারা দিন ভর সজল নৌকায় করে মানুষ পার করে। কিন্তু নৌকা চালাতে চালাতে হঠাৎ সজলের চোখ পড়ে পাপ্পুর দিকে। পাপ্পু ইশারা করে যেন ওর বাবাকে ডাকছে। আরে, এ সময় পাপ্পু এখানে? পাপ্পুর মায়ের আবার কিছু হলো না তো? পাপ্পুর বাবার বুকের ভেতরটা যেন কেঁপে ওঠে। জোরে জোরে বৈঠা চালিয়ে সজল বাড়িতে ফিরে আসে। বাবা, তুমি এসেছো? মা যেন কেমন করছে বাবা। মা খুব অসুস্থ হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি চলো বাবা। বলিস কি, তোর মাকে সকালের ঔষধটা খাওয়াসনি? খাইয়েছিলাম বাবা, তবু কেন যে এমন করছে? বাবা, আমার মায়ের এই খারাপ অবস্থা আমি যে আর দেখতে পারছি না। তাড়াতাড়ি তুমি চলো বাবা। পাপ্পু সজল দ্রুত বাড়িতে ফিরে আসে। তারা দেখে সাবিনা খুব অসুস্থ হয়ে পড়েছে। সজল তাড়াতাড়ি করে সাবিনাকে হসপিটালে নিয়ে যায় আর হসপিটালে সাবিনাকে ভর্তি করিয়ে দেয়। আমার স্ত্রী ভালো হয়ে যাবে তো ডাক্তার? আপনাকে তো আমি আগেই বলেছিলাম আপনার স্ত্রী যত সম্ভব দ্রুত অপারেশন করাতে হবে। দ্রুত অপারেশন না করালে ওনাকে আমরা বাঁচাতে পারবো না। তাই এখনই আপনি 10,000 টাকা নিয়ে আসেন। এতগুলো টাকা সজল কোথায় পাবে? সজলের মাথায় হাত পড়ে গেল। গ্রামের অনেক ধনীর কাছে সজল টাকা ধার চায়, কিন্তু কেউ সজলকে টাকা ধার দেয় না। সবশেষে সজল যায় মাতবর রাজুর কাছে। আমাকে তো আমি কত সুন্দর একটা প্রস্তাব দিলাম, ওই তুমি তো শুনলে না। তবে শোনো, আমিও তো খারাপ মানুষও নই। আমি তোমাকে 10,000 টাকা দিচ্ছি, কিন্তু তার বদলে তোমার নৌকা আমাকে দিয়ে দিতে হবে। তুমি যদি নৌকা আমাকে না দাও তাহলে কিন্তু আমি টাকা দিতে পারবো না বাপু। আর আমার জমির কাজও কিছু পাবে না এখন, কারণ ওই কাজও তো আবুলকে দিয়ে দিয়েছি। তাই নিন কাকা, আপনি আমার নৌকা নিয়ে নিন, তবু আমাকে 10,000 টাকা দিন। আর কাজের প্রয়োজন নেই কাকা, আমার স্ত্রী শুধু বেঁচে যাক। রাজু মাতবর এরপর সজলকে 10,000 টাকা দেয়। সজল সেই টাকা নিয়ে হসপিটালে জমা দেয়। সাবিনার অপারেশন হয়। অপারেশনের পর সাবিনা সুস্থ হয়ে যায়। এরপর সজল সাবিনাকে বাড়িতে ফিরিয়ে আনে। এরই ভেতর কিছুদিন যাওয়ার পর সজলের জমানো টাকা সব শেষ হয়ে যায়। উপার্জনের যে একটা মাধ্যম ছিল, সেই নৌকাও আর নেই। বাবা, তোমার নৌকা তো আর নেই। এখন আমরা কিভাবে চলবো? আমার স্কুলেও নাকি বেতন দিতে হবে, নইলে পরীক্ষা দিতে দেবে না। আমি দেখছি বাবা, কি করা যায়। রাজু মাতব্বরের কাছে গিয়ে দেখি সে যদি আমাকে একটা কাজ দিতে পারে। সজল রাজু মাতবরের কাছে যায়। সজল মাঝি দেখি, তা তোমার বউ সুস্থ তো এখন? এখন তো সাবিনা ভালোই আছে, কিন্তু আমার ঘরের জমানো টাকা, চাল ডাল সব তো শেষ হয়ে গেছে। নৌকাটাও তো আর নেই। আপনি যদি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতেন খুব ভালো হতো। শোনো মাঝি, আমার কাছে এখন আর কোনো কাজ নেই। যদি থাকতো তাহলে দিতাম। এই যে এখানে যত তরমুজ দেখছো সব আমার ক্ষেতের তরমুজ। তোমার দেয়া কিনে নেওয়া নৌকায় করে এগুলো শহরে পাঠাবো। তা তুমি যখন এসেছই, খালি হাতে তো আর তোমাকে পাঠাতে পারি না। তাই তুমি বরং এখান থেকে একটা তরমুজই নিয়ে যাও তোমার অসুস্থ বউয়ের জন্য। সজলের মন খারাপ হয়ে যায়। সজল খুবই অপমানিত বোধ করে, কিন্তু তারপরেও একটা তরমুজ সে নিয়ে নেয়, কারণ বাড়িতে কোনো খাবারই নেই। সজল তরমুজটি নিয়ে বাড়িতে ফিরে আসে। সাবিনা তরমুজ কেটে পাপ্পু আর সজলকে খেতে দেয়, কিন্তু পাপ্পুর খুব মন খারাপ, কারণ স্কুলের বেতনের টাকা না দিতে পারায় সে স্কুলে যেতে পারছে না। তাই সে তার ভাগের তরমুজ নিয়ে ঘর থেকে বেরিয়ে উঠোনের পাশের গাছটার নিচে চলে যায়। ছোট থেকে পাপ্পুর মন খারাপ হলে সে এটা সেটা দিয়ে বিভিন্ন রকম খেলনা বানাতো, তাই আজও ওর মন খারাপ। তাই সে কাঁদতে কাঁদতে ওর ভাগের তরমুজটুকু দিয়ে নৌকা বানায়। এ উপরওয়ালা, এই তরমুজ নৌকাটা যদি আমাদের মতো সত্যিকারের নৌকা হতো, তাহলে এই নৌকা নিয়ে বাবা নদীতে যেতে পারতো। সজল এ কথা ভেবে কাঁদতে থাকে।
ঠিক সে সময়ে একটি পরী প্রজাপতির রূপ নিয়ে সজলের সেই বাড়ির সামনের উঠোনের গাছটিতে বসেছিল। সেই পরী সব শুনতে পারে আর নিজের রূপে সজলের সামনে চলে আসে। সজল পরীকে দেখে অবাক হয়ে যায়। তোমার ইচ্ছে পূরণ হবে পাপ্পু, কারণ তুমি খুব ভালো মানুষ, আর ভালো মানুষদের সাহায্য করাই আমার কাজ। পরী সেই তরমুজের তৈরি নৌকার ওপর জাদু করে, আর সেই ছোট নৌকা পাপ্পুদের আগের নৌকার থেকে বড় হয়ে যায়। এরপর পরী সেখান থেকে চলে যায়। বাবা, মা, এখানে আসো, দেখে যাও, এ কি কাণ্ড! পাপ্পুর মা বাবা উঠোনে বেরিয়ে এসে এত বড় জাদুর তরমুজের নৌকা দেখে অবাক হয়ে যায়। পাপ্পু ওর বাবাকে এই নৌকার ব্যাপারে সবকিছু খুলে বলে। সজল আর পাপ্পু সেই তরমুজের নৌকা নিয়ে নদীতে যায়। নৌকা নদীতে ভাসিয়ে দেওয়ার পর পাপ্পু আর সজল সেই নৌকায় উঠে বসে। বাবা, বইটা তো আনলাম না। তখনই সেখানে পরী চলে আসে আর বলে, পাপ্পু, এই নৌকা চালাতে বৈঠা লাগবে না, আর তোমাদের কোনো পরিশ্রমও হবে না। তোমরা যেখানে যেতে চাও শুধু এই নৌকাকে বলবে, নৌকা নিজে থেকে সেই স্থানে তোমাদের নিয়ে যাবে। এ কথা বলে পরী আবারও সেখান থেকে চলে যায়। পরীর কথা মতো নৌকা নিজে থেকেই চলতে থাকে, আর এই জাদু নৌকার গতি খুব দ্রুত ছিল। মুহূর্তের মধ্যে এই নৌকা এক পার থেকে অন্য পার চলে যেত। সজলের পরিবারের এখন সকলেই অনেক খুশি, কারণ এখন দূরের মানুষও সজলের নৌকায় এসে বসে। এরকম আশ্চর্য জাদুর নৌকা মানুষ আগে দেখেনি।